এসে গেছে বর্ষাকাল। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, আর এখন টিপটিপ বৃষ্টি নেমেছে। সারি সারি কাঁচা পাকা ঘরের টিনের চাল থেকে ফোঁটার শব্দ যেন এক অদ্ভুত সুর তোলে। চারিদিকে সবুজে ঘেরা আম, কাঁঠাল, নারকেল গাছগুলো বৃষ্টিতে ভিজে যেন নেচে উঠছে। তবুও গোটা কৃষ্ণপুর গ্রাম নিস্তব্ধ, কারণ এই গ্রামের বিশ্বাস বর্ষার প্রথম বৃষ্টি মানেই দেবীর আগমন। আর তাই সবাই জড়ো হয় মন্দিরে বর্ষামঙ্গল পুজো করতে। এই কাঁচা রাস্তা ধরে একটু এগোলেই দেখা যায় মন্দিরের চূড়ো। তার সামনে বিশাল খোলা উঠোন, আর সেই উঠোনে এখন উপচে পড়েছে মানুষ, যেন গোটা কৃষ্ণপুর জড়ো হয়েছে সেখানে। যুবক থেকে বৃদ্ধ সবাই মাটিতে বসে চেয়ে আছে পুরোহিত মশাইয়ের দিকে। তিনি সাদা ধুতি আর উত্তরীয় পরে মন্ত্র পড়ছেন, যার সুর মিশে গেছে বৃষ্টির টুপটাপে। ফুল, ধূপ, মাটি আর বৃষ্টির গন্ধে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়েছে চারিদিকে। এটা শুধু পুজো নয়, এক আধ্যাত্মিক উপলব্ধি। বর্ষাকে এখানে সবাই মা রূপে বরণ করে। ফসলের আশা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা আর হৃদয়ের দুঃখ ধুয়ে ফেলার এক পবিত্র মুহূর্ত এটাই কৃষ্ণপুরের বর্ষামঙ্গল। বৃষ্টির টুপটাপ থেমেছে, বাতাসে ভিজে মাটির শীতল গন্ধ। আজ কৃষ্ণপুরে যেন এক অন্যরকম ব্যস্ততা। সবাই ছুটছে বড় বাজারের দিকে। কাদা পেরিয়ে কেউ গামছা বেঁধে, কেউ খালি পায়ে পৌঁছে যাচ্ছে চেনা সেই বাজারের মোড়ে। নয়ন কাকা, হরিশ দাদু, পলাশ, অর্জুন সবাই এখন মুদি দোকানে চাল, ডাল, মশলা নিচ্ছে। পাশে ইলিশের দোকান, হুলস্থুল ভিড়। কারণ আজ বর্ষামঙ্গলের শেষ প্রহরে হবে এক বিশাল ভোজ। চুলা ধরবে একসাথে, হাঁড়ি চাপবে একসাথে, সবাই মিলে রান্না, সবাই মিলে খাওয়া। এ শুধু ভোজন নয়, এ যেন কৃষ্ণপুরের আত্মার মিলন। বছরের পর বছর ধরে চলা এক অমলিন ঐতিহ্য। আজ রাতেও হাসি, গল্প আর স্মৃতিতে ভরে উঠবে গোটা গ্রাম। ধূসর আকাশ, ভেজা মাটিতে ছড়ানো জল ঠান্ডা ভাব ছড়াচ্ছে। গাছে ফিরেছে পাখিরা, বাতাসে ভাসছে ঘামের সঙ্গে ধূপের মিলিত গন্ধ। এই সন্ধেটাই কৃষ্ণপুরের প্রকৃত রহস্যের সময়। গ্রামের মাঝের পুকুর ঘাটে আজ বর্ষা উৎসবের মূল আয়োজন। বউরা সেজে এসেছে, কারো হাতে ধূপধুনো, কেউ বা আলতা মেখে পদচিহ্ন রেখে যাচ্ছে পুকুর পাড়ে। ঠিক তখনই পুকুর ঘাটে এসে দাঁড়ালেন পুরোহিত মশাই। চোখ দুটো স্থির। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ধীরে উচ্চারণ করলেন সেই প্রাচীন মন্ত্র, যেটি শোনা যায় জন্মেছিল এই পুকুরে। ওং বর্ষ দৈব নমঃ পাত্রিং প্রকাশয় সাহা। আর ঠিক তখনই চারদিক স্তব্ধ। পুকুরের জল কেঁপে উঠে ভেসে উঠল একের পর এক জিনিস। পাতিল, তালা, গামলা, পানির কলস, যেন অদৃশ্য কোনো হাত উৎসবের জন্য ভাসিয়ে দিচ্ছে শতাব্দীর ধনভাণ্ডার। এটাই কৃষ্ণপুরের সবচেয়ে অলৌকিক প্রথা। প্রতি বর্ষামঙ্গলের সন্ধ্যায় পুকুর থেকে ভেসে আসে রান্নার বাসনকোসর, আর উৎসবের শেষে রাতের আঁধারে তা ফিরিয়ে দিতে হয় পুকুরে। এটাই নিয়ম, এটাই বিশ্বাস। কেউ ব্যতিক্রম করে না, কেউ সাহসও পায় না। শোনা যায় না ফেরালে সেই পরিবারে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভোগ। চলো সবাই, এসব নিয়ে এবার গ্রামের বট গাছের নিচে যাওয়া যাক। ওখানেই শুরু হবে রান্নার আয়োজন। হ্যাঁ, চলো চলো সবাই। রাত নামছে কৃষ্ণপুরে। হাওয়া যেন থমকে গভীর কোনো শ্রদ্ধায় ডুবে আছে। গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো বটগাছের ছায়ায় খোলা মাঠে বসেছে বর্ষামঙ্গলের ভোজ। মাঝখানে রাখা সেই পুকুর থেকে ভেসে আসা বিশাল পাতিল, তার নিচে জ্বলছে কাঠের আগুন। লাল আলো নাচছে পাতিলের গায়ে। চারপাশে খড় বিছানো। মাটিতে বসে আছেন হরিশ দাদু, অর্জুন, পলাশ আর নয়ন কাকা। আর চলছে হাসির গল্প। রান্নার দায়িত্বে মাধবচরণ কাকা, সাদা গামছা কাঁধে, ধুতি পরনে, মুখে তেল হলুদ মাখা। তিনি ছাড়া এই উৎসব কল্পনাই করা যায় না। বৌঝিরা পাশে সাহায্যে ব্যস্ত, কিন্তু রাঁধছেন একজনই, মাধবচরণ কাকা। চারপাশে
হাঁড়ির ফুটফুটে শব্দ, ধোঁয়ার ঘ্রাণে ভরে উঠেছে বাতাস। ঠিক তখনই হরিশ দাদু হঠাৎ বলে উঠলেন, কি হে মাধবচরণ, রান্না কত দূর? পেট যে আর মানছে না রে, গন্ধতেই কি পেট ভরিয়ে ফেলবি নাকি? হ্যাঁ, এই তো কাকা হয়েছে, আর একটু সময় গো। নাও গো মাধবচরণ কাকা, তাড়াতাড়ি রাঁধো, দাদুর যে জিভের জল আর থামছে না। এই দেখ, বেটা সুযোগ পেয়েছে আর আমাকে নিয়ে মস্করা করতে শুরু করে দিয়েছে। আহা, দাদু তো কি হয়েছে, আমরা তোমার নাতি হই না গো, একটু তো মশকরাই করলুম। অনেক হাসাহাসি হলো, এবার সবাই শাড়ি পেতে বসো, রান্না যে শেষ গো। লোকজন হই হই করে ওঠে, খড় বিছানো হয়, কলসে জল ঢালা হয়, সবাই শাড়ি দিয়ে বসে। তখনই হঠাৎ আকাশ যেন ধীরে ধীরে মুখ গোমড়া করে। শুরু হলো এক ধীর মিহি বৃষ্টি, যেন বৃষ্টির মা নিজেই নেমে এলেন দেখার জন্য এই বর্ষামঙ্গল কতটুকু সত্যি হলো। বৃষ্টি খুব একটা জোরে নয়, কিন্তু তার জলে ভিজে উঠল আগুনের কাঠ। আর তারপরে হঠাৎ স স করে একটা শব্দ, সেই আগুনটা নিভে গেল। হঠাৎই নয়ন কাকা কিছু একটা বলতে চাই। নয়ন কাকার সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু তার কোনো সন্তান ছিল না, আর তার গিন্নি বহু বছর হলো মারা গেছেন। তারপর আর তিনি বিয়ে করেননি। নয়ন কাকা শুধু একটা পিস্তুত ভাই আছে, তার নাম বল্লভ। নয়ন কাকা এবার বলে উঠলেন, আরে এ তো বৃষ্টি নেমে এলো গো, কিন্তু এখন এখানে খাবার পাতা হবে কিভাবে? সব যে ভিজে যাবে। আরে নয়ন, এ তো আমাদের আশীর্বাদ রে। বর্ষা মঙ্গলের রীতি ঠিক মতো পালন হচ্ছে কি না তার জন্য বৃষ্টি মা স্বয়ং দেখতে চলে এসেছে রে। তবে নাও, এখানেই সবাই খাওয়া শুরু করে দাও। বটগাছের নিচে খোলা মাঠে হালকা বৃষ্টির সাথে সারি করে বসে পড়েছে গ্রামবাসী। খড় বিছানো জায়গাগুলো ভিজে যাচ্ছে ধীরে ধীরে, তবু কারো তাতে কিছু যায় আসে না। সবার সামনেই থালা, থালায় গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, আর পাশে লালচে ভাজা ইলিশ মাছ, যেটা এতটাই টাটকা যে গন্ধেই যেন মন ভরে যায়। পিছনে পাতিলে এখনো ফুটছে ডালের গন্ধ, মাঝে মধ্যে মশলার ধোঁয়া মিশছে বৃষ্টির গন্ধে। এই গন্ধ, এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, মন দিয়েও টের পাওয়ার মতো। সেই মেঘলা আকাশ যেন দাঁড়িয়ে দেখছে নিজের সন্তানদের এই আনন্দ, এই মায়া। বর্ষার রাতে ইলিশ, খিচুড়ি আর ভেজা হাওয়ার মাঝে কৃষ্ণপুর গ্রাম যেন এক মহোৎসবের পালক জড়িয়ে বসে আছে। খেতে খেতে নয়ন বলে উঠল, আহ হরিশ কাকা, দেখো না এই পুকুর থেকে উঠে আসা পাত্রে প্রতিবার যেটাই খাওয়া হয় মুখে লেগে থাকে গো। কি জাদু এ থালার মাঝে, আমার মনে হয় কি একটা থালা রেখেই দিয়ে। আরে নয়ন, এ কি বলছো? তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি? তুমি কি জানো না, একবার একটা পাত্র ভুল করে ফেরত দেয়নি সেই পরিবারের কি গতিটাই না হলো। আজ গ্রাম থেকে সেই পরিবার একেবারে মিশে গেছে। আর হরিশ কাকা, আমি তো একটু মজা করে বলছিলাম গো। আচ্ছা সবাই শোনো, এইসব খাওয়া শেষ হলে ভোর হওয়ার আগেই সব থালা বাসন পুকুরে ফেরত পাঠাতে হবে, বুঝলে তো? সব যেন ঠিকঠাক হয়ে যায়। পরদিন সকাল, রাতে সেই বৃষ্টি এখনো থামেনি, চারিদিক ঘোলাটে হয়ে আছে। গ্রামের পুকুর পাড়ে আজ আবার লোকজন ভরে উঠেছে, কিন্তু আজ আর কোনো উৎসব নেই, নেই কোনো হাসি। আজ সবাই দাঁড়িয়ে আছে এক আশ্চর্য নীরবতায়, গলায় স্তব্ধতা নিয়ে। নয়ন কাকার নিথর দেহটা পড়ে আছে যেখান থেকে আগের দিন বাসন তোলা হয়েছিল, তার পাশেই পড়ে আছে একখানা পিতলের থালা। হরিশ দাদু, পলাশ, অর্জুন, বল্লভ কাকা, পুরোহিত মশাই সকলেই একসাথে দাঁড়িয়ে, কেউ কিচ্ছু বলছে না, শুধু তাকিয়ে আছে নয়নের দিকে। আর তার চোখ তখনও খোলা, যেন কিছু বলতে চাইছে। পেছন থেকে একটা দীর্ঘশ্বাস শোনা যায়। ঠিক তখনই
বল্লভ কাকা চিৎকার দিয়ে ওঠে, বলেন, বলেছিলাম তো, আমি আগেই বলেছিলাম এই পুকুরের জিনিস নিয়ে হাসি ঠাট্টা করলে মা বৃষ্টি ক্ষমা করেন না। নয়ন দাদা ভুল করেছিল, গতকাল মস্করা করেছিল ওই পাত্র নিয়ে, আর আজ সকালে আমরা তাকে এইভাবে খুঁজে পেলাম। সবার মুখে তখন স্তব্ধতা আর ভয়। কিন্তু কাল রাতে যে তোমাদের সকলকে সঠিকভাবে থালা বাসনগুলো পুকুরে ফিরে দিয়ে যেতে বলেছিলাম, ফিরে দিতে কে কে এসেছিলে? আগে কাকা, আমি আর কিছু গ্রামবাসী মিলে সব পুকুর পাড়ে সঠিকভাবে ফিরিয়ে দিতে এসেছিলাম, কিন্তু তার মাঝে যে এমন একটা ঘটনা কি করে ঘটে গেল তা তো কিছুতেই বুঝতে পারছি না গো কাকা। যথা নিয়মে সব ফিরিয়ে দিয়েই তো আমরা বাড়ি ফিরে যাই। আহ, নয়নের একটি ভুলই ওর জীবন নিয়ে নিল। মা বৃষ্টি আমাদের কিছু শেখাতে চান। তিনি চান আমরা নিয়ম না ভাঙি। আমাদের পূর্বপুরুষরা যেমন মানত তেমনই মানতে হবে, নয়তো এই পুকুর নিজেই বিচার করে নেবে। বিকেল নেমে এসেছে কৃষ্ণপুরে। আকাশ এখনো প্রায় পরিষ্কার, বৃষ্টি নেই বললেই চলে। গ্রামের শেষ মোড়ের সেই চিরচেনা চায়ের দোকান, দোকানের সামনে কাঠের বেঞ্চিতে বসে আছেন হরিশ দাদু, বল্লভ কাকা আর পলাশ। দোকানের ভেতরে দাঁড়িয়ে আছে শিবু। চায়ের কেটলি থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে, কিন্তু আজ আর সেই চিরচেনা হাসি নেই শিবুর মুখে। আজ সেও বুঝি টের পেয়েছে গ্রামের হাওয়া বদলে গেছে। সকালের ঘটনাটা যে এখনো কিছুতে বিশ্বাস হচ্ছে না রে। এই তো কাল রাতেই নয়ন আমাদের সঙ্গে ছিল, আর আজ সে নেই। কি আর করবে কাকা, ভগবানের ইচ্ছে আর ওর কর্মের ফল। কেন যে অমন করলো দাদা, একটা থালাই তো, সেটার লোভে আজ প্রাণ গেল তার। এখন ওর এতগুলো সম্পত্তি, এসব এত কিছু নিয়ে আমি কি করব? ভাবছি কিছু অংশ দান করে দেব। আরে কাকা, তুমি কিছুটা আমার কাছে বিক্রি করো গো, আমি নেব। আরে কি তোরা সম্পত্তি নিয়ে কথা শুরু করেছিস? থাম তো। আচ্ছা তোমরা থাকো গো, আমি একটু বাজারের দিকে যাব। সন্ধ্যা নেমেছে কৃষ্ণপুর গ্রামে। দিনভর থেমে থেমে হওয়া বৃষ্টি যেন এবার আবার নতুন করে গা ভিজিয়ে দিচ্ছে। গ্রামের পুকুর পাড়ে জমে উঠেছে ভিড়। হরিশ দাদু, বল্লভ কাকা, অর্জুন, চাওয়ালা শিবু সহ আরও কিছু গ্রামবাসী দাঁড়িয়ে, মুখে হতবাক স্তব্ধতা। তাদেরই পায়ের সামনে পড়ে আছে এক নিথর দেহ। না, এই দেহ কোনো সাধারণ কারো নয়, এটা পলাশের, সেই পলাশ যে মাত্র কিছুক্ষণ আগেই বাজারে যাবার কথা বলে উঠে গিয়েছিল। তার বুকের পাশে পড়ে আছে সেই পুরনো পিতলের থালা, যেটা নাকি পুকুর থেকে ভেসে উঠেছিল গতকাল বর্ষামঙ্গল উৎসবের রাতে। একটি থালা, একটি বাসন, যেটি ঠিকমতো না ফেরানো হলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তারই যেন নিদর্শন আছে। হরিশ দাদু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, চোখে জল। আর বল্লভ কাকা সে চুপচাপ দাঁড়িয়ে। তাকে দেখলে মনে হয় এই মৃত্যুটা যেন সে মেনে নিতে পারছে না, কিংবা তার ভেতরে অন্য কিছু চলছে। ঠিক তখনই পুরোহিত মশাই ধীরে ধীরে এগিয়ে এসে বলে উঠলেন, না, এ তো বিষয়টা ঠিক ঠেকছে না। নয়নের মৃত্যুর পরে আবার এভাবে পলাশের মৃত্যু, আমার কেমন জানি খটকা লাগছে। কি বলছেন পুরোহিত মশাই? এর মাঝে কি খটকা থাকবে? হ্যাঁ, দেখছেন না পাশেই ওই থালাটা পড়ে আছে? ঠিক তখনই আকাশে বাজ পড়ল। বৃষ্টির গতি হঠাৎই বেড়ে গেল। চারপাশে অন্ধকার আরো ঘন হয়ে এলো। তাদের সামনে আবির্ভূত হলো এক ভয়ঙ্কর আত্মা। তার চোখ দুটি একদম কালো, দেখতে একদম অস্বাভাবিক। পায়ের নিচে মাটি নেই, শূন্যের ওপর সে ভাসছে।
হরিশ দাদু, পল্লব কাকা, অর্জুন, শিবু চাওয়ালা, পুরোহিত মশাই তারা তাকিয়ে আছে হতবাক হয়ে, যেন সে অশরীরী চোখের দিকে তাকাতেই শরীরের সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে। থালা, তাই না? এই থালা দিয়েই তো তুই সবার চোখে ধুলো দিয়েছিস রে বল্লভ। বল্লভ কাকা এই কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। সে কিছুই বুঝে উঠতে পারল না। এ তো ভূত! ওরে বাবা, এ কি 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 সব বলছে? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই যে আমাদের সকলকে মেরে ফেলবে। না, এ কোনো কিছু বলতেই এখানে এসেছে। আরে প্রথমেই তোমার কথা কেন উল্লেখ করলো বল্লভ? ও কি বলবে? সব আমি বলছি। আমি কে তোরা চিনতে পেরেছিস? আমি তোদের নয়ন। এ কি নয়ন, তুই? এসব কিভাবে সম্ভব হচ্ছে? এসব আমার মাথাতে কিছুই ঢুকছে না। তোদেরকে আমি সব ঘটনা বলছি। রাত তখন গভীর। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তিনজন মানুষ, নয়ন কাকা, পলাশ আর বল্লভ কাকা। আকাশ থেকে ঝরে পড়ছিল টিপ টিপ বৃষ্টি। চারিদিক নিস্তব্ধ, শুধুই বৃষ্টির আওয়াজ। বল্লভ কাকার হাতে দেখা গেল এক কাঁসার থালা। আর তখনই নয়ন কাকা চমকে বলে ওঠে, এরে বল্লভ, তুই এই থালাটা এখনো হাতে নিয়ে কি করিস? এখনই পুকুরের জলে ভাসিয়ে দে। এটি এই পুকুরের থালা নয় রে দাদা, এ তো তোর মরণের থালা। বল্লভ কাকা একদম ঠিক বলেছে। তোমাকে মেরে তোমার সম্পত্তি আর মালিক হবে তোমার পিস্তত ভাই বল্লভ কাকা। আর আমি পাবো আমার ভাগ। বল্লভ, এসব পলাশ বলছেটা কি? তোরা কি পাগল হলি? পাগল? হ্যাঁ, আমরা পাগল হয়ে গেছি। এখন তোর মরণের পালা। মুহূর্তেই পলাশ এগিয়ে এসে নয়ন কাকার মুখ চেপে ধরে, আর বল্লভ কাকা তার গলা টিপে ধরলো এমনভাবে যেন শয়তানের হাতে ধরা পড়েছে মানুষটা। তারপর নিথর হয়ে গেল তার শরীর। পুকুর পাড়ে তখন শুধুই ঝিরঝির বৃষ্টির শব্দ আর এক নিষ্পাপ প্রাণের নিঃশেষ। আর এইভাবে আমার সম্পত্তির জন্য আমার এই পিস্তুত ভাই ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলে। পলাশকে আমি শেষ করে ফেলেছি। এবার পালা এই বল্লভের। এক মুহূর্তে থমকে গেল সবাই। হতবম্ব দৃষ্টিতে চেয়ে রইল বল্লভের দিকে। আর হরিশ দাদু, যার চোখে ছিল রাগ আর আক্ষেপের আগুন, সে বলে উঠল, বল্লভ, তুই তুই এমন জঘন্য কাজ করতে পারলি? সম্পত্তির লোভে নিজের ভাইকে, নিজের রক্তকে মেরে ফেললি। আজ তোর বিচার হবে বল্লভ। তোর দাদার আত্মার হাতেই তোর শাস্তি। আর ঠিক তখনই নয়ন কাকার আত্মা হাত বাড়িয়ে দিল বল্লভের দিকে। বল্লভের গলা চেপে ধরল সে। তারপর বল্লভকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল পুকুরের জলে। নিস্তব্ধ পুকুর বৃষ্টিতে আরেকবার ঢেউ তুলল, আর তলিয়ে গেল পাপের এক নির্মম ইতিহাস। আর নয়ন কাকার আত্মা হেসে উঠল এক অট্ট হাসিতে। আর তারপর নয়ন কাকার আত্মা সেই ভয়ানক পুকুর পাড় থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে গেল সমস্ত জায়গার উপর দিয়ে। চারপাশ নিস্তব্ধ হয়ে উঠল। শুধু পুকুরের জলে তখনও টুকটাক বৃষ্টির ফোঁটার শব্দ। সবাই দেখল কৃষ্ণপুরের এক লোভী ব্যক্তির চক্রান্তের শেষ পরিণতি।